আমরা এখন আস্তে আস্তে রেঞ্জের ভিতরে প্রবেশ করছি। ইরান কি যাবো, এই বোটটা ক্রস করার পরই তো চক্ষু চরক গাছ হয়ে গেল ভাই। মনে হচ্ছে কালো ধোঁয়া উঠছে। বৃষ্টির প্রকোপ তো বেড়ে গেল না ভাই। উপর থেকে ছোট ছোট পাথর কিন্তু পড়ছে। এ বাবা, কি করে যাবো, তো কিচ্ছু দেখতে পাচ্ছি না গো। চারধারে ভিউটা দেখো কি লাগছে। গুড মর্নিং ফ্রম কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক। ঘড়িতে বাজে এখন 5:33 আর আমরা উঠে পড়েছি, কিন্তু রেডি হতে পারিনি। মন খারাপ এই কারণে যে বাইরে বৃষ্টি পড়ছে। বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, কাল রাতে থেকে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আজকে আমাদের 6:15-তে এলিফ্যান্ট সাফারি শুরু হবে, আর 6টার মধ্যে আমাদের রেঞ্জে পৌঁছাবার কথা, কিন্তু আমরা বেরোতে পারছি না বৃষ্টির জন্য। কি হবে জানি না। অলরেডি আমাদের টিকিট কাটা হয়ে গেছে, পার হেড 1000 টাকা করে টিকিট, 3 জনের 3000 টাকা। এখন সবাই রেডি হচ্ছি, ছেলেও রেডি হচ্ছে। গুড মর্নিং। চলো সবাই গুড মর্নিং। আজকে এলিফ্যান্ট সাফারি করার পর আমরা রওনা দেবো দিরাঙ্গার উদ্দেশ্যে। অর্থাৎ আজকেই আমরা অরুণাচল প্রদেশে এন্টার করে যাব। তো এখন অরুণাচল প্রদেশের ওয়েদার রিপোর্ট বলছে বৃষ্টি হবে 2 দিন। আজকেও বৃষ্টি হবে, কালকেও বৃষ্টি হবে। এখন আর বেশি দেরি করলে হবে না, এখন রেডি হয়ে রেঞ্জে দিয়ে এখন রওনা দিই। যাই হোক, এখন বৃষ্টিটা একটু কমেছে আর আমরা একদম রেডি হয়ে বেরিয়ে গেলাম। এ হচ্ছে অরণ্য ট্যুরিস্ট লজ। এটা এটিডিসির মধ্যে পড়ছে, আসাম গভর্নমেন্টের একটা নিজস্ব প্রপার্টি। আর এ হচ্ছে রিসেপশন। তো কালকে গুয়াহাটি থেকে এসে আমরা এই অরণ্য ট্যুরিস্ট লজে উঠেছিলাম। দারুণ একটা জায়গা। তো আজকে হচ্ছে ডে 4তে আজকে আমরা অরুণাচল প্রদেশ এন্টার করে যাব। তো এখন যাচ্ছি এলিফ্যান্ট সাফারি করার জন্য। এলিফ্যান্ট সাফারি করার জন্য আমরা গিয়ে পৌঁছাবো এখন বাগুড়ি রেঞ্জ, যেটা ওয়েস্টার্ন রেঞ্জ বলে। তো এই এলিফ্যান্ট সাফারি কিন্তু এই কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক থেকে 2টো রেঞ্জ থেকে করানো হয়। একটা হচ্ছে কোহারা, যেটা হচ্ছে সেন্ট্রাল রেঞ্জ, আর একটা হচ্ছে বাগুড়ি, যেটা হচ্ছে ওয়েস্টার্ন রেঞ্জ। তো কোহারা যেটা আছে সেটা হচ্ছে ফরেনারদের জন্য, অর্থাৎ ফরেনারদের ওখান থেকে এলিফ্যান্ট সাফারি করানো হয়। আর যদি টিকিট বাঁচে তবেই ইন্ডিয়ানদের দেওয়া হয়। তো আমরা এখান থেকে যাচ্ছি এখন বাগুড়ি রেঞ্জ। আমাদের অরণ্য ট্যুরিস্ট লজ থেকে বাগুড়ি রেঞ্জের দূরত্ব হচ্ছে প্রায় 12 কিলোমিটার। তো আমরা এখন 12 কিলোমিটার যাব। তো যারা পার্সোনাল গাড়ি নিয়ে আসবে তাদের কোনো অসুবিধা নেই। আর যদি এখান থেকে কেউ ভাড়া গাড়িতে যেতে চায় তাহলে কিন্তু মোটামুটি যা জিজ্ঞাসা করলাম 600 টাকা ভাড়া নেবে এই কোহারা থেকে। তো এই কোহারাতেই রয়েছে সমস্ত হোটেল। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কে তোমরা যদি কোনোদিন আসো তো এখানে থাকার জন্য বেশিরভাগ হোটেলই রয়েছে কিন্তু এই কোহারাতে। তো এই কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক থেকে সাফারি কিন্তু 2 রকমের হয়। এলিফ্যান্ট সাফারি তো বললাম, আর একটা হয় জিপ সাফারি। তো জিপ সাফারি হয় 4টে রেঞ্জ থেকে। একটা হচ্ছে কোহারা, বাগুড়ি, আগ্রাটলি আর হচ্ছে বুড়া পাহাড়। এই 4টে রেঞ্জ থেকে হয় জিপ সাফারি। আর এই সামনে আসছে হোটেল অরণ্য ট্যুরিস্ট লজে ঢোকার এন্ট্রান্স গেট। কালকে গুয়াহাটি থেকে এসে আমরা ডান দিকে টার্ন নিয়ে এই রাস্তা ধরেই গিয়ে পৌঁছেছিলাম অরণ্য ট্যুরিস্ট লজে। তো এখন যে রাস্তার উপর উঠলাম এটা হচ্ছে NH 715। ডিব্রুগড় আনিনি যাওয়ার রাস্তা হচ্ছে ডান দিকে, অর্থাৎ ডিব্রুগড় আনিনি যেতে গেলে এই ডান দিকে রাস্তা নিতে হবে। আর এই সোজা রাস্তা যাচ্ছে এখন গুয়াহাটির দিকে। তো আজকের এই এলিফ্যান্ট সাফারি করার টিকিট কিন্তু আমাদের অলরেডি কাটাই আছে। আমরা কালকে গুয়াহাটি থেকে যখন বেরিয়েছিলাম তখন হোটেলে ফোন করে দিয়েছিলাম, ওনারা টিকিট কেটে রেখে দিয়েছিলেন। তো আমাদের পার পার্সন টিকিট পড়েছে 1000 টাকা। আর রেঞ্জের অফিস থেকে যদি টিকিট কাটা যায় তাহলে কিন্তু 900 টাকা করে পড়ে। হোটেলের মারফত কাটলে ওনারা এক্সট্রা 100 টাকা চার্জ নেয়। তো আমরা এখন রেঞ্জে পৌঁছাবো, ওখান থেকে টিকিটটা কালেক্ট করব, দিয়ে ঢুকে যাব রেঞ্জের ভিতরে। তো এই কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কে কিন্তু এই নিয়ে আমার 2বার হচ্ছে। এর আগে যখন এসেছিলাম তখন মাকে নিয়ে এসেছিলাম, এবার মার্চ মাসে এসেছি, কিন্তু বৃষ্টি পেয়ে গেলাম, কিছু করার নেই। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। ওয়েদার রিপোর্ট বলছে আসাম তৎসহ অরুণাচল প্রদেশে এখন ভারী বৃষ্টি হবে 2 দিন, জানি না কি হবে। তো এই কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কের চারধারটা কিন্তু দারুণ লাগে আমার। তার কারণ হচ্ছে সবুজে ঘেরা ঘন জঙ্গল, তার পাশে রয়েছে সবুজ বিস্তীর্ণ এরিয়া জুড়ে চায়ের বাগান, আর চায়ের বাগানের ওপার থেকে উঁকি মারছে কার্বিআং পাহাড়। সব মিলিয়ে কিন্তু এই ন্যাশনাল পার্কের সৌন্দর্যটা কিন্তু অনেক বেশি বাড়িয়ে দিয়েছে। এই বাগুড়ি রেঞ্জে পৌঁছে গেছি, এবার ডান দিকে ঢুকবো। উপরে বোর্ডে লেখা আছে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক টাইগার রিজার্ভ ফরেস্ট ওয়েস্টার্ন জোন। এখন সোজা রাস্তাটা কিছুটা যেতে হবে, কিন্তু দূরের আকাশ ক্রমশ কিন্তু কালো হয়ে আসছে। যদি বৃষ্টি নেমে যায় তাহলে কিন্তু এলিফ্যান্ট সাফারি করা মুশকিল হয়ে যাবে। চলো আগে রেঞ্জে তো গিয়ে পৌঁছাই। যে আমরা এখন সব রেনকোট পরে রেডি হয়ে গেছি, আর এই টিকিট হাতে পেয়ে গেলাম। 6:30 যে এলিফ্যান্ট সাফারিটা হবে ওটাই আমরা এখন চাপবো।
এখন এই এন্ট্রি পাসটা ভিতর দিতে হবে গেটে দিয়ে তারপর আমরা ভিতরে ঢুকে যাব। আমরা এখন আস্তে আস্তে রেঞ্জের ভিতরে প্রবেশ করছি। এই জায়গাটা দেখো একবার, এই অবস্থা। এরকমভাবে সব হাতির পিঠে চাপানো হচ্ছে, আর এই হচ্ছে চারধারটা। সোজা রাস্তায় এখন হাতি যাবে। এই ছেলে বসে গেছে আর ও বসে গেছে। সকালবেলা কিন্তু মারাত্মক টেনশন হয়ে গেছিল, কারণ বৃষ্টিতে সেরকমভাবে আনন্দ করাও যায় না আর ভিডিও সেরকমভাবে করা যায় না, যার জন্য ভিডিও করতে পারবো না, এই একটা মন খারাপ হচ্ছিল। যাই হোক, এখন সূর্য উঠেছে, যদি এরকম আকাশ থাকে তাহলে খুব সুন্দর হবে। আজকে কিন্তু দিরাং পৌঁছে যাবো। গাড়িটা ওখানে পার্কিং করার পর মাত্র খুব জোর হলে 100 মিটার আমরা হেঁটে আসলাম। হেঁটে আসার পর এই ধরনের একটা প্ল্যাটফর্ম, যেখান থেকে সবাইকে চাপানো হচ্ছে এই হাতির পিঠে দিয়ে। এবার সাফারি শুরু হবে। 6:46 আমাদের এলিফ্যান্ট সাফারি শুরু হয়ে গেল। 859 স্কোয়ার ফুট জুড়ে রয়েছে এই কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, যেখানে বাঘের সংখ্যা ওই 104 মতন বাঘ আছে। আর গন্ডার কিন্তু একশৃঙ্গ গন্ডার তো এখানে ফেমাস, যেটা আছে 2400 মতন গন্ডার রয়েছে এই কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কে। তো গন্ডার তো আশা করছি দেখবো, অবশ্যই দেখবো, দেখতে পাবো আশা করছি। এই জায়গায় নিয়ে যাচ্ছেন ওনারা। আর কিছুক্ষণের মধ্যেই তোমাদের একটা কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কের ভিতরে একটা একশৃঙ্গ গন্ডার দেখাতে চলেছি। আমার খুব সামনেই কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আমরা। এই হচ্ছে আমাদের বিখ্যাত কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কের হচ্ছে রাইনো গন্ডার, একশৃঙ্গ গন্ডার। এবার দেখো একদম ফ্রন্ট টু ফ্রন্ট, ফার্স্ট ক্লাস। আর কি চাই, এত কাছ থেকে একশৃঙ্গ গন্ডার দেখবো কোনদিন ভাবতে পারিনি। মুখোমুখি সংঘর্ষ, দুদিক দিয়ে হাতি রয়েছে। হাতি আবার সুর উঁচু করে কিছু বলতে চাইছে, মনে হচ্ছে রাইনো মনে হচ্ছে কিছুটা হলেও অসন্তুষ্ট হয়েছে, জানো তো, রেগে চলে যাচ্ছে না লজ্জা পাচ্ছে। এবার সামনে আসছে বাইসনটা দেখো। এবার ঠিক আর ক্লোজে যাওয়া যাবে না। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম অরুণাচল প্রদেশের উদ্দেশ্যে। আর চারধারে প্রাকৃতিক পরিবেশটা দেখো দারুণ। বাদিকে যে পাহাড়ের রেঞ্জগুলো দেখা যাচ্ছে, এটা হচ্ছে কার্বি আংলং পাহাড়ের রেঞ্জ। বৃষ্টি মনে হচ্ছে পুরো মেঘে ঢাকা, কিছুই দেখা যাচ্ছে না। এখান থেকে তেজপুর অব্দি টানা এখন বাইক চালাবো, মাঝে কোথাও আর ব্রেক নেবো না। ব্রেকফাস্ট আমাদের হয়ে গেছে। অরুণাচল প্রদেশ ঢুকতে গেলে আইএলপি দরকার। সেই আইএলপি আমরা অলরেডি অনলাইনে বানিয়ে নিয়েছিলাম। আইএলপি বানানো নিয়ে কোনো ব্যাপার নেই, শুধুমাত্র ওই ভালুকপং চেকপোস্টে সেটাকে শুধুমাত্র দেখাতে হবে আর ঢুকে পড়তে হবে। কিন্তু ওয়েদারের যা অবস্থা, তাতে কত যেতে পারবো জানি না, চেষ্টা করব। আমাদের হাতে আর কিছু নেই, প্রকৃতি মায়ের উপর এখন ভরসা। চলো এগিয়ে যাই। এবারে পেট্রোল ভরে নিতে হবে, কারণ রিজার্ভ হয়ে গেছে। এখানে কত পেট্রোলের দাম কত? 98.77, 98 টাকা 77 পয়সা। তারা 1000 টাকায় ভরে নিই। চলো, এটা বাগুড়ি, এরপরে পেট্রোল পাম্প আছে কোহারাতে। এই রাস্তায় কিন্তু প্রচুর স্পিড ব্রেকার, মানে 1 কিলোমিটার যাওয়ার পরে কিন্তু চলে আসছে এই স্পিড ব্রেকারগুলো। তার কারণ হচ্ছে ফরেস্ট এরিয়া, বন্যপ্রাণী সুরক্ষার জন্য এগুলো করা হয়েছে। ঠিকই আছে। লেভেল ক্রসিং গেট একটা আসছে, এটা হচ্ছে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কের নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন চাকলাবান্ধা। এখান থেকে কাজিরাঙ্গা ফরেস্টের দূরত্ব ওই 35 থেকে 40 কিলোমিটার হবে অ্যাপ্রক্স। এটা হচ্ছে খুব কাছের রেলওয়ে স্টেশন। কাজিরাঙ্গা ফরেস্ট যেতে গেলে আমাদের কলকাতা থেকে একটা ট্রেন ছাড়ে সোমবার করে, উইকলি ট্রেন, কাঞ্চনকন্যা। তো ওই ট্রেনটা করে আসলে কিন্তু এই স্টেশনে নেবে, এখান থেকে খুব অল্প পয়সা ভাড়া দিয়ে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক পৌঁছানো যাবে। এখান থেকে নওগাঁও দেখাচ্ছে 54 কিলোমিটার, তেজপুর দেখাচ্ছে 30 কিলোমিটার। আমরা তেজপুর হয়ে যাবো আজকে ডেস্টিনেশন কোথায় হবে আমরা এখনও জানি না। তো আপাতত ভালুকপং অবধি যাই, দেখি ভালুকপং কটায় পৌঁছাই। ওখানে আইএলপি চেক হবে, তারপরে না ডিসিশন নেবো। হয়তো আজকে আপার ভালুকপংয়ে থাকতে পারি, আর আপার ভালুকপং থেকেই শুরু হবে পাহাড়ে ওঠা। এই সামনে আসছে তেজপুরের রাস্তা, ভাগ হয় সামনে থেকেই। কালকে আমরা গুয়াহাটি থেকে এই রাস্তায় এসেছিলাম। আর এই বোর্ডে আরো দেখাচ্ছে তেজপুর ডান দিক, নওগাঁও সোজা, গুয়াহাটি কিন্তু সোজা। এইসব মোড়গুলো কিন্তু খুব ডেঞ্জারাস হয়, আর আমরা যারা বাইরে থেকে আসি তাদের কিন্তু বোঝা খুব মুশকিল হয়ে যায় কোন দিক দিয়ে যাবো না যাবো। চলো এদিক দিয়ে বেরিয়ে যাই। আমরা ফেরার পথে কিন্তু এই রাস্তায় আসবো না, এই রাস্তাটা কিন্তু একটু লং হয়। আমরা ফেরার পথে শেরগাঁও হয়ে আসবো, বুমডিলা হয়ে শেরগাঁও হয়ে আসবো,
গুয়াহাটিতে। তো ওইদিকে রাস্তাটা এখন চালু হয়নি, ওইদিকে রাস্তাটা চালু হয়ে গেলে এই রাস্তাটা কিন্তু আরও ইজি হয়ে যাবে। তেজপুর এখান থেকে 27 আছে তেজপুর, আর ভালুকবং দেখাচ্ছে এখান থেকে ওই 70 কিলোমিটার মতন। ঘড়িতে আমার এখন বাজে 12টা 15 প্রায়। তো এখানে 2 to 4 লেন পাচ্ছি, এবার বাইক টানবো। আর 16 কিলোমিটার আছে তেজপুর। প্রচুর হাওয়া দিচ্ছে কিন্তু, যার জন্য বাইক চালাতে অসুবিধা হচ্ছে। মানে হাওয়াটা এতই তীব্র যে এদিক থেকে ওদিক হিরিয়ে দিচ্ছে পুরো বাইকটাকে। তো অরুণাচল প্রদেশের কিন্তু ঢোকার দুটো রাস্তা আছে, একটা আমরা যদি যাচ্ছি তেজপুর হয়ে আর একটা শেরগড় হয়ে। তো ওই তেজপুর হয়ে গেলে ভালুকবংয়ে ILP চেক হয়, আর শেরগড় হয়ে গেলে বালেমা বলে একটা জায়গা আছে, ওই বালেমাতে ILP চেক হয়। এই দুটো জায়গায় ILP চেক হয়, দুদিক দিয়ে ঢোকা যায়। গুয়াহাটি থেকে অরুণাচল প্রদেশের যাওয়ার জন্য ওটা হচ্ছে সব থেকে শর্ট রুট, এটা একটু ঘুরে হয়, যার জন্য আমরা আসার পথে ওই রাস্তা দিয়ে নামবো আর যাওয়ার সময় রাস্তা দিয়ে যাচ্ছি। তো সকালে দিরাঙে একটা হোটেলে ফোন করেছিলাম, বললাম যে কিরম ওখানকার ওয়েদার। বলছে ভাইয়া यहाँ पर तो बारिश हो रहा है बहुत। তাও আমরা এগিয়ে যাচ্ছি, দেখি কি আছে কপালে। সামনে একটা বড় ব্রিজ আসছে, এটা হচ্ছে কলিয়া ভোমরা ব্রিজ, আর নিচ দিয়ে বয়ে গেছে ব্রহ্মপুত্র নদ। বিশাল বিশাল হাওয়া মারছে কিরে ভাই, এটা মনে হচ্ছে এদিক থেকে এদিকে হিলিয়ে দেবে গো। এরকম হলে তো গাড়ি টানা যাবে না, পুরো ফেলে দিচ্ছে দেখো হাওয়াতে। গাড়ি আসতে চালাতে হবে এখানে, যথেষ্ট তীব্রতা আছে কিন্তু ওই হাওয়ার। এই সাইডটা নেই, তাহলে কিছুটা গার্ড পাবো এই গার্ডওয়ালের। ব্রহ্মপুত্র নদ এ হচ্ছে দুঃখের নদী যাকে বলে, আমাদেরও কাঁদিয়ে দিচ্ছে গো, এত হাওয়া দিচ্ছে। এটা আসামের হচ্ছে দুঃখের নদী বলা হয়। যখন বন্যা হয় তখন আসামের বহু জায়গা ভাসিয়ে দেয়। চলো এটা পেরা যাবে। তো আমরা তেজপুর পেরিয়ে চলে যাচ্ছি এখন। এইখানে এসে দাঁড়ালাম, এই জায়গাটা অনেকে ভুল করে ফেলে। এই লেখা আছে নপাং, এই নপাং থেকে আমরা বাঁদিক রাস্তায় নেব। এই জায়গাটা মিস করলে কিন্তু ভুলভাল চলে যাবে। এই নপাং থেকে আমরা বাঁদিক রাস্তা নিয়ে নিলাম, এটা নপাংয়ের বাজারটা যান। এখন সরে যাবো, আসবে বালিপাড়া। একটু হগচক আছে রাস্তাটা, এবার এই রাস্তা টানতে পারবো না, 1 লেন হয়ে গেল। যত আগে যাচ্ছি অরুণাচলের দিকে আকাশ ততই কালো হয়ে আসছে। এই নপাং থেকে 54 কিলোমিটার রাস্তা যেতে হবে এখন বালিপাড়া। এই রাস্তায় গাড়িটা সাবধানে চালাতে হবে এবার, কারণ লোকাল রাস্তা দেখতে পাচ্ছি। ন্যাশনাল হাইওয়ে 15, এটা সোজা রাস্তা ধরে এসে বাঁ দিকে টান নিয়ে পৌঁছালাম বালিপাড়া। এই মোড়, এই মোড় থেকে একদম সোজা যেতে হবে। এই বালিপাড়া থেকে আমরা এখন সোজা যাব। এদিকে কিন্তু বৃষ্টি হয়েছে, রাস্তা পুরো ভেজা, দূরের আকাশটা কিন্তু একদম ঘোলা, মানে ওদিকে বৃষ্টি হচ্ছে। তার মানে বালিপাড়া থেকে দেখাচ্ছে ভালুকবং 36 কিলোমিটার, দিরাং দেখাচ্ছে 179। দিরাং কি যাবো, এই বোটটা ক্রস করার পরই তো চক্ষু চরক গাছ হয়ে গেল ভাই, মনে হচ্ছে কালো ধোঁয়া উঠছে। মানে ওদিকে ব্যাপক বৃষ্টি হচ্ছে, তার মানে ওদিকে আমার মনে হচ্ছে না আর বেশি দূর এগাতে পারবো আমরা। সামনে ভালো বৃষ্টি হচ্ছে, ভালো জায়গার উপর দিয়ে যাচ্ছি। ফরেস্ট এরিয়া, এটা হচ্ছে নামেরি রিজার্ভ ফরেস্ট, মানে নামেরি টাইগার রিজার্ভ ফরেস্ট। এবার কিন্তু অনেক ফরেস্টের উপর গাড়ি চালালাম। জলপাইগুড়ি থেকে গুয়াহাটি আসার পথে অনেকগুলো ফরেস্ট পার করেছি, এবার আবার আসামের নামেরি ফরেস্টের উপর গাড়ি চালাচ্ছি। মারাত্মক বৃষ্টি এসে গেছিল, তো এই গাছগুলো রক্ষা করলো। আপারটা পরিনি, লোয়ারটা পড়া ছিল, তো নেমে গ্লাসগুলো খুলে রেখে দিলাম, আপারটা পরে নিলাম। এইবার কি ভালো বৃষ্টি শুরু হয়ে গেছে, ভালো বৃষ্টি। অরুণাচল প্রদেশ আমাদের এভাবে যে স্বাগতম জানাই আমি জানতাম না, যার জন্য আমরা এই মার্চ মাসটা ঠিক করেছিলাম যে মার্চ মাসে যাবো, সেরকম বৃষ্টি পাবো না। ঠিক আছে, বৃষ্টির প্রকোপ তো বেড়ে গেল না ভাই, এটা মারাত্মক বৃষ্টি পড়ছে, মারাত্মক বৃষ্টি। এখন যেরকম বৃষ্টি পড়ছে, এই বৃষ্টির মধ্যে যদি ধৈর্য না রাখি তাহলে হয়ে গেল। আর 17 কিলোমিটার আছে ভালুকবং চেকপোস্ট। আমরা এখন আসামে আছি, বৃষ্টি বাড়ছে দেখছি, আরো যত এগাচ্ছি বৃষ্টি আরো বেড়ে যাচ্ছে দেখছি। এই ফাইনালি আমরা ভালুকবং গেট চলে এসেছি। এখানে সমস্ত বাইরের গাড়িগুলো পারমিট চেক হচ্ছে, এটা চেকিং পয়েंट। परमिट चेकिंग कहाँ होता है? परमिट चेकिंग ओ इधर कर दे। हाँ यहाँ बना लीजिए। ना परमिट बना के लाया हम। हाँ
हम भी फोर्स का आदमी है। ऊपर में आना पड़ेगा। এখানে গাড়ির নাম্বার, গাড়ির আরসি ফারসি সব এন্ট্রি করা হলো। করার পর পারমিট দেখলো, কোনো স্ট্যাম্প ফ্যাম্প মারিনি। তো এখানে পারমিট করাতে গেলে কিন্তু 120 টাকা হয়ে যাচ্ছে, অনলাইনে 500 টাকা। আর এই পারমিটে আবার বলি রবিবার এদের পুরো বন্ধ থাকে, শনিবার হচ্ছে হাফ ডে। এবার কিন্তু পাহাড়ে ওঠা পালা। এই দেখো রাস্তা কি অবস্থা, রে সাবাস, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তো। এই বৃষ্টি কমার নামই নিচ্ছে না ভাই। আর এদিকে হেলমেটের ভাইজারটা যখন নামাচ্ছি পুরো ভেপসে যাচ্ছে ভিতরে, কিচ্ছু দেখা যাচ্ছে না বাইরে থেকে, সাংঘাতিক অবস্থা। এখানে লোকদেরও জিজ্ঞাসা করলাম, বললো এখানে কোনো ওয়েদার ঠিক নেই, বেশিরভাগ সময় কিন্তু এখানে বৃষ্টি হয়, মানে চেরাপুঞ্জি হয়ে গেল নাকি এটা। তো এখানে আবার সেই ইন্ডিয়ান আর্মির সমস্ত কার্যকলাপগুলো দেখাচ্ছে ডিসপ্লেতে। তো জল জমে আছে বিশাল, সাইড দিয়ে নেবো না কোন দিক দিয়ে নেবো বুঝতে পারছি না। ব্রিজের উপরে জল, মানে মারাত্মক ব্যাপার। এবার আমরা আপার ভালুকপুং উঠছি, এই যে আপার ভালুকপুংয়ের গেট। ফাইনালি আমরা অরুণাচল প্রদেশে এন্টার করে গেলাম। এরকম মেঘাচ্ছন্ন আকাশ আর এই বৃষ্টি ভেজা দিনকে সঙ্গে করে নিয়ে অরুণাচল প্রদেশ ঢুকছি। আমি কিন্তু হার মানবো না, দুজন প্লেয়ারকে নিয়ে দৌড়াচ্ছি ওই বৃষ্টির মধ্যে অরুণাচল প্রদেশের এই পাহাড়ি রাস্তা দিয়ে। যা হাওয়া হবে, বৃষ্টি না পড়লে এই ধরনের রাস্তা আমাদের যেতেই হতো না। রাস্তা খারাপ ছিল, কিন্তু বৃষ্টি তো আরও সাংঘাতিক হয়ে গেছে রাস্তা। এরকম রাস্তা ধরে এখন 120 কিলোমিটার যাওয়া মানে ভেরি ডিফিকাল্ট। এদিক ওদিক করবোই না গাড়ি হ্যান্ডেল, গাড়ির চাকা যেতেই যাচ্ছে যাক। এইসব রাস্তায় কিছু হয়ে গেলে কিন্তু কেউ দেখার নেই, কেউ হেল্প করবে না। এখানে কোনো গাড়ি গ্যারেজও নেই বা কোনো ঘর বাড়িও নেই, সাংঘাতিক অবস্থা। এই পিঞ্জুরি ব্রিজটা পেরাবো, খুব স্লিপারি কিন্তু এটা। বৃষ্টি পড়ে যাওয়া তো সমস্যা হচ্ছে, তা না কোনো ব্যাপার না, ঠিকই ছিল। চল চল চল, দেখো কার্ভগুলো দেখো, দারুণ স্টিপ, দারুণ মারাত্মক স্টিপ রাস্তা। ওদিকে পাহাড়টা একটু দেখায়, দাঁড়াও একটু দাঁড় করায় সামনে নিয়ে গিয়ে, কি সিন লাগছে দেখতে। ওদিকে ঘন মেঘ পুরো পাহাড়টায় গ্রাস করে নিয়েছে। চলো এসব জায়গায় দাঁড়িয়ে কিছুক্ষণ বসো, একটু ফটো ফটো তোলো, তবেই জার্নিটা সার্থক হবে। কিন্তু আজকে আর উপায় নেই। এই দেখো, রে সাবাস, নেমে গেলেই হয়ে গেল একদম কেল্লা ফতে। এ পুরো ল্যান্ডস্লাইড জোন। তোমরা সাবধানে বসবে কিন্তু, কেউ নড়াচড়া করবে না, আমি ঠিক উঠে যাব, কেউ নড়াচড়া করবে না। প্রচণ্ড স্লিপ হয়ে গেছে এমনি সময় গাড়ি চালানো, আর এই বৃষ্টিতে কাদা মাখা রাস্তা, তার উপরে এরকম এবড়ো খেবড়ো, এরকমভাবে যাওয়ার কিন্তু মারাত্মক একটা ব্যাপার। নড়বে না, উঠে যাবো আমি ঠিক, কোনো গাড়ির উপর না আসলেই হয়েছে। দেখো কি অবস্থা, এ তো মনে হচ্ছে কয়লার খনি রে ভাই। এ কোথায় চলে এলাম, ধানবাদ নাকি? এ তো ঝাড়খণ্ডে ধানবাদ চলে এসছে মনে হচ্ছে। তো ওইসব রাস্তা ওঠার প্রবলেম নয়, কিন্তু ওপাশ থেকে যদি কোনো গাড়ি চলে আসে তখনই সমস্যা। চলো আর কি, নতুন জায়গা আর অন্যরকম একটা এক্সপিরিয়েন্স হচ্ছে। দেখো মেঘ এমনভাবে নেমে এসছে দিকে, কিন্তু সামনের ভিজিবিলিটি কিন্তু খুব কম। কি গো, এই জায়গাতে কিছুই দেখা যাচ্ছে না। এ তো আস্তে আস্তে আরও ভিজিবিলিটি জিরো হয়ে যাচ্ছে দেখছি। ফগ লাইটটা জ্বেলে দিলাম, উপর থেকে ছোটো ছোটো পাথর কিন্তু পড়ছে। একেই তো বৃষ্টি, তার উপর আবার এই ধরনের জিরো ভিজিবিলিটি রাস্তার প্রতি যাচ্ছি। সবই ঠিকঠাক ছিল, যদি বৃষ্টি না আসতো ওরা ঠিক রাস্তাটা কাভার করে ফেলতাম। এ বাবা, কি করে যাবো, এ তো কিচ্ছু দেখতে পাচ্ছি না গো। বুমডিলা 64, তামাং দেখাচ্ছে 240, ও দেখে লাভ নেই। দিরাং 106, তোমার দিরাং আজকে পৌঁছতে পারবো না আমরা। এখানটা একটু তাও পরিষ্কার হয়েছে আকাশটা, রাস্তা দেখতে পাচ্ছি একটা লোক নেই। দেখো মাঝে মধ্যে দু একটা গাড়ি দেখছি আসছে, পুরো ফাঁকা রাস্তা। ওই নিচে নামতে হবে আমাদের, আবার নেমে আবার উঠতে হবে। যাক, এখন বৃষ্টি নেই আর মেঘও নেই, যেটা একটুখানি মনে জোর দিচ্ছে। তা নয় হাত এখন কিন্তু পুরো বরফ হয়ে গেছে। সেই কাজিরাঙা ন্যাশনাল পার্ক থেকে বেরিয়েছি, তারপর থেকে কিন্তু ভিজছি আমরা। ওদিকে সূর্য অস্ত যাচ্ছে, আকাশের চেহারাটা কিন্তু মারাত্মক মারাত্মক। এত রাস্তা কষ্ট করে আসার পরও কিন্তু দেখো মনের আনন্দের খামতি নেই। আমার গাড়ি জিন্দাবাদ, রয়্যাল এনফিল্ড মেটিওর 350। সাবাস, এখানটা মারাত্মক ল্যান্ডস্লাইড হয়, যার জন্য এইভাবে এটাকে প্রোটেকশন দিয়েছে। দেখেছো এয়ার ফ্ল্যাগগুলো খুব সুন্দর লাগছে, কিন্তু হাওয়া দিচ্ছে না। এখানে হাওয়া দিলে কিন্তু নড়তো আরও ভালো লাগতো। এই কামিন নদীটা এখন পেরাবো। এখানে অনেক ঘর বাড়ি আছে দেখতে পাচ্ছি, মানুষজন এখানে আছে, যার জন্য জায়গাটা একটু ভালো লাগলো। চারধারে ভিউটা দেখো কি লাগছে। কামিং রিভার আঁকা বাঁকা পথে পাহাড়ের বুক ছিঁড়ে বেরিয়ে গেছে। সামনে টিঙ্গা আসছে, ওই টিঙ্গাতে ভাবছি আজকে নাইট স্টে করে নেবো।
এই দাঁড়িয়েছে, এই অবস্থা গাড়ি, দুর্ধর্ষ লাগলো এই জায়গাটা। চলো এখান থেকে রওনা দিয়ে এবার অনেকটা রাস্তা প্লেন পাবো, এখানে টার্নিং গাড়িটা চল। টিংরা হচ্ছে 1 কিলোমিটার, দিরাং হচ্ছে 65। এর আগের রাস্তাগুলো পার করলাম, টোটালটা কিন্তু বিএসএফ আর্মিদের সব এরিয়া, যার জন্য ভিডিও কপি করিনি ওখানে। এই দেখতে পাচ্ছি সব যাচ্ছে, আর্মি স্টাফরা যাচ্ছে। রাস্তা ওভারঅল যা পেলাম, বেশিরভাগ রাস্তায় কিন্তু ল্যান্ডস্লাইড জোন দেখতে পেলাম। ওই জন্য প্রত্যেকটা রাস্তার অল্প অল্প করে ভিডিও তোমাদের দেখিয়ে দিলাম। যারা তোমরা প্রথমবার এখানে আসবে, অবশ্যই ভিডিও দেখে তোমাদের একটা ছোটোখাটো আইডিয়া তো হবে অন্তত। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক, একটা কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের। এই টেঙ্গা চলে এসেছি প্রায় মনে হয়, বড় বড় ঘর দেখতে পাচ্ছি যখন। হ্যাঁ, টেঙ্গা মার্কেট চলে এসেছি আমরা, টেঙ্গা মার্কেট। তো এখন রোডে হাঁটতে বেরিয়ে গেছি, টিঙ্গাফালি মার্কেটে একটু ঘুরে বেড়াচ্ছি, আর এখান থেকে একটু মিষ্টি কিনে নিলাম। খুব মিষ্টি খেতে ইচ্ছা করছে, আজকে তো সেরকম কিছু খাওয়া হয়নি। তো আজকে আমরা এখানে এসে পৌঁছেছি প্রায় 6টা নাগাদ। এখন আমরা কাজিরাঙ্গা ফরেস্ট থেকে 180 কিলোমিটার রাস্তায় আসতে পেরেছি। প্রচুর বৃষ্টির জন্য আমরা কভার করতে পারলাম না দিরাঙ্গা অবধি, তাই রাতেবেলা রিস্ক নিলাম না, আমরা এখানে স্টে করে গেলাম। আর এখানে এসে এই হোটেলটা আমরা নিয়েছি, এই হোটেল জারাইয়া, খুব পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল, পার্কিংয়ের ব্যবস্থা নেই, ওখানে গাড়িটা পার্কিং করা হয়েছে। তো চলো এখন হোটেলের ভিতর যাই, হোটেলের রুমগুলো তোমাদের একটু দেখাই। চলো, এই হোটেলের ভিতর ঢুকে আসলাম। এই হচ্ছে রিসেপশন, আর এই হচ্ছে আমাদের ভাই নাম কি? সুরেশ বহুত আচ্ছা লাগা, আমরা লাগেজ ফাগেজ সব উঠা দিয়া। আর সামনে লিফট রয়েছে, লিফট টিপে দেবো, একদম 2nd ফ্লোর। এই যে আমাদের 206 নম্বর রুম। এই যে আমাদের রুমের অবস্থা, আর দেখতে পাচ্ছি ছড়ি ছিটিয়ে সব রয়েছে একদম যা তো অবস্থা। আর দেখতে পাচ্ছ সব ভিজে গেছে সব, এখন এগুলো রেখে দিয়েছি, কাল সকালে দেখি কতটা শুকায়। তো রুমটা তোমাদের একটু দেখিয়ে দিই। এই হচ্ছে বেড, সব ছড়িয়ে ছিটিয়ে গেছে। প্রথমে এসেছিলাম তখন বেশ ভালো লাগছিলো, এখন আর সেরকম অবস্থায় নেই। টিভি আছে, আর এটা একটা সেলফ রয়েছে জিনিসপত্র রাখার। আর এটা হচ্ছে ঝা চকচকে টয়লেট, টেলিফোনও রয়েছে, মিরর দিয়েছে, পাখা রয়েছে। আর এই হোটেলের পাশেই বয়ে আছে কামিং রিভার। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক কমেন্ট জানিও। লাস্টে এটাই বলবো, গুড নাইট ফ্রম টিঙ্গাফালি।